সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৈনিক ভোরের কাগজ পত্রিকার মুক্ত চিন্তায় আপনাদের স্বাগত। দৈনিক ভোরের কাগজের মুক্ত চিন্তায় আমরা নিয়মিত সাপ্তাহিক বিভিন্ন বিষয় এবং বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গকে আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে আমাদের আলোচ্য বিষয় নিরাপদ খাদ্যে বাংলাদেশের অগ্রগতি কতদূর। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার। জনাব মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার, আপনাকে আমাদের দৈনিক ভোরের কাগজ পত্রিকায় স্বাগত। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জীবন জীবিকার জন্য নিয়মিত আমরা যে খাদ্য গ্রহণ করে থাকি, আসলে সেই খাদ্যের আমাদের খাদ্য অভ্যাস বলি, আমাদের খাদ্যের নিরাপত্তার কথা বলি বা আমাদের পুষ্টিগুণ সম্পর্কে বলি, আসলে কতটুকু নিরাপদ খাদ্য আমরা গ্রহণ করছি সেই বিষয়ে আজকে আমরা জানবো এবং বোঝার চেষ্টা করব যে আমরা যা খাচ্ছি সেটা আসলে আমাদের দৈহিক প্রয়োজনে এবং আমাদের শারীরিক গঠনে কতটুকু পুষ্টিগুণ সমৃদ্ধ এবং কতটুকু নিরাপদ। জনাব মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার, আপনি প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের, যেটি আপনি আরও 9 বছর আগে যেটি গঠন করে এসেছেন। তো আমরা প্রথমে আপনার কাছে জানবো, আমরা যে প্রতিদিন নিয়মিত যে খাদ্যাভ্যাস বা খাদ্য গ্রহণ করে থাকি সেই খাদ্যের আসলে নিরাপত্তা বলতে আমরা কি বুঝি, আর কেনই বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করলেন? আপনাকে ধন্যবাদ। আমরা নিরাপদ খাদ্য বলতে সেটাকেই বলছি যে খাদ্যটা গ্রহণ করলে আমার শরীরের উন্নতি হবে, আমার পুষ্টি চাহিদা মিটবে, সেটা হচ্ছে নিরাপদ খাদ্য। বা সেটাকে আপনি আগে বলেন খাদ্য, আর নিরাপদ খাদ্য হলো যে যখন ওই খাবারটা স্বাস্থ্যসম্মত হবে তখনই হচ্ছে এটা আমরা নিরাপদ খাদ্য বলছি। যদিও আমি 2015 সালে প্রথম চেয়ারম্যান হিসাবে এই কর্তৃপক্ষ গঠন হওয়ার পর জয়েন করেছি, কিন্তু আমি তখনই ব্যাকগ্রাউন্ডগুলো খুঁজেছি যে কি প্রেক্ষিতে কি আঙ্গিকে এটা করা হলো, কারণ ওটা না জানলে আমি কিন্তু সম্মুখে প্ল্যানিং করতে পারবো না। আমি তখন 11 সাল থেকে 13 সাল পর্যন্ত সবকিছু ডকুমেন্ট বের করলাম এবং জিজ্ঞাসা করলাম। এবং হচ্ছে দেখেন যে তখন একটা বলা হয়েছিল সর্বোচ্চ পর্যায় থেকে, মূলত মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের, তিনি বলেছেন যে আমি এফডিএ এর মতো একটা অর্গানাইজেশন দেখতে চাই, কারণ আমাদের দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হচ্ছে না। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে, এখন আমার জনগণের জন্য আমাকে নিরাপদ করতে হবে, কাজে একটা স্টেজে গিয়ে আমাকে নিরাপদ খাদ্য দেখতে হবে। তো এইটা এখন তখন উনি সিদ্ধান্ত নিলেন এবং তখনই এই আইনটা করা হলো। এই আইনে তখন বলা হলো যে নিরাপদ খাদ্য বর্তমান সময় পর্যন্ত যারা দেখছেন প্রায় 400টার উপরে এজেন্সি, তারাই নিরাপদ খাদ্য যে যার এরিয়াতে নিশ্চিত করবেন। আর ফুড সেফটি অথরিটি যেহেতু ওদের মধ্যে সমন্বয় হচ্ছে না, গত প্রায় এই যে আপনার অর্ডিন্যান্স, যেটা পিওর ফুড অর্ডিন্যান্স 1959, এই 1959 এর অর্ডিন্যান্স 59 বছর পরে কম্পেয়ার করে দেখেন যে ভেজালটা বা অনিরাপদ খাদ্য কমে নাই, বরঞ্চ বেড়েছে। সরকার এটাও চিন্তা করেছে যেটা একটা এজেন্সির পক্ষে সম্ভব না, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করে যে এটা তারই করে আসছিল, তাদেরই কাজ। তো তখন সরকার বলল যে হ্যাঁ, সব সংস্থায় কাজ করবেন, কিন্তু এটাকে টপ সুপারভাইজ করবে এবং রুলস রেগুলেশনস, যেটাকে আমি সাধারণ ভাষায় বলতে পারি রুল অফ দ্য গেম, কোন এজেন্সির কি হবে সেটা ফুড সেফটি অথরিটি তৈরি করে দেবে। এবং ফুড সেফটি অথরিটি এটা হচ্ছে সমন্বয় করবে এবং সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে। তার আগে একটা লাইন বলা আছে যে প্রত্যেকটা কাজ হবে সায়েন্স বেসড। এই জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে সরকার, যাতে করে সমন্বয়টা বাড়ে, বাস্তবায়নটা হয় এবং সকলে যেন কোঅর্ডিনেট ওয়েতে যেতে পারে। আচ্ছা, আমরা কি মনে করি বাংলাদেশে যে আমরা যে খাদ্য গ্রহণ করি নিয়মিত, বাজারে যে খাদ্যটা গ্রহণ করি এবং স্ট্রিট ফুড সহ, এটা কি নিরাপদ? কারণ আমরা এই প্রতিনিয়ত পানিবাহিত রোগ এবং খাদ্য অভ্যাসজনিত যে রোগ কারণে কিন্তু আমরা হাজার হাজার লক্ষ লক্ষ রোগী আমরা হাসপাতালগুলিতে শুয়ে থাকতে দেখি। ধন্যবাদ। এটা একটা কঠিন প্রশ্ন করেছেন যে এই খাবারগুলো নিরাপদ কি না। এখন আমি কয়েকটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দিতে পারি। আমার কাছে 2020 সালের পরের স্ট্যাটিস্টিক্স এখনো নাই, সে বিষয়টাও আমি বলবো।
তো আমরা দেখেছি যে 2017 সাল থেকে যদি আমি বলি, না 14-15 সাল থেকে 2014 এবং 16 সালে একটা বড় স্টাডি হয়েছে, যেটাকে আমরা নাদালি প্রজেক্ট রিপোর্ট বলি। নাদালি মানে নাইরোবি, ঢাকা এবং লিমা, তিনটা দেশে মেগা সিটিতে এটা প্ল্যান নিয়েছে। তো সেখানে আমরা দেখেছি যে ট্যাপ ওয়াটারে প্রায় 7% পানি কন্টামিনেটেড, কারণ এই পানিতে হচ্ছে ইকোলাই থাকে, স্যামোলেনা থাকে এবং সিজেলা এগুলো থাকে। প্রায় 5% প্যাকেট মিল্কের মধ্যে সেখানে হচ্ছে ইকোলাই আছে অথবা স্যামোলেনা আছে। তো আর হচ্ছে মিঠা পানির মাছ প্রায় 30% বা তারও বেশি কন্টামিনেটেড। অর্থাৎ মিঠা পানি মাছে কিভাবে হয়, এখানে হচ্ছে বিভিন্ন ঔষধ, পেস্টিসাইডের অবশিষ্টাংশ থেকে যায়, কারণ এগুলো খাওয়াতে হয় মাঝে মাঝে পানি থেকে আসে, ওগুলো থেকে যায়। আমরা আরো দেখেছি যে 30% উপরে যে মুরগি আছে সেগুলোতে ইকোলাই পাওয়া গেছে। ইকোলাই কি ফার্মের মুরগি না আমাদের দেশি মুরগি? না, এটা হচ্ছে যে কারণ বাজার থেকে নেওয়া, এবং এটা যেহেতু ডিটেল রিপোর্টে আমি মনে করতে পারছি না ফার্মের না দেশি, তবে দুটো হলে দুটোই নেওয়ার নিয়ম আছে এরকম। আর আপনার অ্যান্টিবায়োটিক এবং ভেটেরিনারি ড্রাগও পাওয়া গেছে 80% ওই মুরগির মধ্যে। তো এটা তো গেল হচ্ছে যে একটা স্টাডি। এরপরে আমরা দেখলাম 2017 সালে জনস্বাস্থ্য ইনস্টিটিউট তারা কিন্তু স্যাম্পল নেয় সারা দেশ থেকে, এটাই তাদের একটা কাজ। হ্যাঁ, ইন্সপেক্টররা, স্যানিটারি ইন্সপেক্টররা তারা স্যাম্পল নিয়ে কালেক্ট করে দেখেছে, রাজধানীর কথা বলছি, যে রাজধানীর 90% স্ট্রিট ফুডই হচ্ছে অনিরাপদ। এগুলোতে ইকোলাই আছে, স্যামোলেনা আছে, এগুলো কিন্তু প্যাথোজেন। এই যে ইকোলাই, স্যামোলেনা বললাম, এগুলো হচ্ছে প্যাথোজেন, মানে রোগ সৃষ্টি করে, আবার সবগুলো রোগ সৃষ্টি করে না। আচ্ছা, এরপরে যদি আরেকটা স্টাডিতে আসি, সেটাও জনস্বাস্থ্যের, তারা সারা দেশ থেকে নমুনা নিয়েছে এবং সেখানে দেখা গেছে যে 54% খাবারে ভেজাল। এই ভেজাল জিনিসটা মানে কিন্তু আবার আলাদা, অনিরাপদ আর ভেজাল একটু পার্থক্য আছে, দুটো ভিন্ন জিনিস। তো এটা হলো সিচুয়েশন। আর আরেকটা স্টাডি আছে 2018 সালে করা, এটা বিদেশের পত্রিকায় প্রকাশ হয়েছে। তারা বলেছে 2018 সালে যে 66% খাবার ভেজাল। তার মানে আপনার এটুকু যদি আমরা বুঝি, যেহেতু এটা গেল অতীতের কথা, কিন্তু নাহলে তার মানে আবার যদি আমরা যে নদী থেকে যেটা আমরা মিঠা পানির মাছ বলি, সেখানেও আমরা তার মানে এটা নিরাপদ মাছ এখন পাচ্ছি। হ্যাঁ, 33-34-40% পরিসংখ্যান অনুযায়ী আমাদের যে মানে প্রকৃতি থেকে যে তুলে আনা যে খাদ্য বা শাকসবজি, সেখানে কিন্তু আমরা একটা অনিরাপদ অবস্থায় আছি। তারপরে যেটা হচ্ছে যে এই খাদ্য সংগ্রহ করে যারা স্ট্রিট ফুড বা হোটেলে তৈরি করে, যার ফলে যেটা আপনি ওইটা বিষয় দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, যে ট্রান্স ফ্যাটের একটা বিষয় আছে। একদিক দিয়ে এই আমার অনিরাপদ খাদ্য, তারপরে আমার একটা ট্রান্স ফ্যাটের ঝুঁকি। তো এই জন্য আসলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কি আপনি মনে করেন যে নিরাপদ খাদ্য সঠিক কাজটি করতেছে বা কাজ করতে পারছে এই জায়গাটা? এখানে আবার আপনাকে একটু খেয়াল করে দিই যে ধারা 13-তে যেটা বলা আছে নিরাপদ খাদ্যের, যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিন্তু ফিল্ডে নামবে না, কারণ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আরও এই যে 400টা এজেন্সির মতন প্যারালাল করা হয়নি, সে কিন্তু অ্যাপেক্স বডি টাইপের। তো নিরাপদ খাদ্য, এই যে আপনি ট্রান্স ফ্যাটের কথা বললেন, যে যখন একটা ফ্যাট যেটা আমার শরীরের জন্য উপকারী, সেটা ট্রান্স ফ্যাট হয়ে গেল অতিরিক্ত হিটের কারণে, তো এই ট্রান্স ফ্যাট হলেও এখানে ট্রান্স ফ্যাট কি পরিমাণ থাকবে, দ্যাট ইজ বিলো 2% বা আপ টু 2%, সেই নিয়মটা করে দিয়েছে। এখন কথা হলো যে ফুড সেফটি অথরিটির দায়িত্ব হলো এই লিমিট করে দেওয়া, নিয়ম করে দেওয়া, আর হচ্ছে সংশ্লিষ্ট এজেন্সিকে রিকোয়েস্ট করা, আর গভর্নমেন্টকে বলা যে এই দায়িত্বটা আমি তাকে দিলাম, তার কিন্তু জনবল, টেকনোলজি ইত্যাদি থাকবে। এই মুহূর্তে যেমন এই বিষয়টা কেউ দেখছে না, না ফুড সেফটি অথরিটি দেখছে, না বিএসটিআই দেখছে যে ট্রান্স ফ্যাটের পরিমাণটা কত, এবং আইন করলেই শুধু হয় না, ওই আইনের জন্য এখন ট্রান্স ফ্যাটটা মাপতে হবে, আপনার মেশিন লাগবে। আপনার কথা বোঝা যাচ্ছে যে একটা ইকোসিস্টেমের একটা ঘাটতি। ইকোসিস্টেমের ঘাটতি, এটা তো আরো বড় কথা বললেন, কারণ
ফুড ইকোসিস্টেম, যেখানে পরিবেশ আসে, নদী নালা, পানি, মানুষ, এই ইকোসিস্টেমটা নষ্ট হওয়ার কারণেই আমরা এখন কিছুতেই কুলায় উঠতে পারছি না, ইকোসিস্টেমটাই নষ্ট হয়েছে। তার মানে এখানে একটা অনেক বড় কাজ করার একটা সুযোগ আছে, এবং গভর্নমেন্টেরও আমার মনে হয় যে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, যেহেতু সরকার স্মার্ট জনগোষ্ঠী তৈরি করতে চায়, স্মার্ট জনগোষ্ঠী তৈরি করতে হলে আপনার নিরাপদ খাদ্যের নিশ্চিততা দিতে হবে। আমরা অন্য একটি বিষয় যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে আমরা আমাদের রাজনৈতিক দুর্যোগ বলি, প্রাকৃতিক দুর্যোগ বলি, বিভিন্ন দুর্যোগের সময় যে আমাদের খাদ্যের একটি চরম ঘাটতি দেখা যায়, এবং একটা বাজারে একটা সিন্ডিকেট তৈরি হয় এই সময় কিছু অসাধু চক্র। সাম্প্রতিক সময়ে যে আমাদের যে সহিংসতা রাজনৈতিক বা বলি বা কোটা আন্দোলন ঘিরে বলি, সেখানে বাজারে দ্রব্যমূল্যের হঠাৎ করে ঊর্ধ্বগতি এবং হাহাকার, একসময় এটি অসাধু চক্র কিন্তু সরবরাহের ঘাটতির কারণে বিশাল মুনাফা লুটে নিল। এই সময়টা আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে মাঠে দেখলাম না, জাতীয় ভোক্তা অধিদপ্তর, সংরক্ষণ অধিদপ্তরকেও আমরা মাঠে দেখলাম না। তাহলে আসলে জনগণকে এদের নিরাপদ খাদ্য দেয়া এবং ন্যায্য মূল্যে পণ্য দেওয়ার নিশ্চয়তা, যেখানে সরকারের দায়িত্ব, সেখানে এই প্রতিষ্ঠানগুলি আসলে কেন দেখছি না আমরা? 7 জুন বিশ্ব নিরাপদ খাদ্য দিবস গেল, সেখানে মূল প্রতিপাদ্যই ছিল যে নিরাপদ খাদ্য আনএক্সপেক্টেড সিচুয়েশন, নিরাপদ খাদ্য কি করব? আনএক্সপেক্টেড সিচুয়েশন সবই, একটা লাগাতার হরতাল হতে পারে, ব্লকেড হতে পারে, বন্যা, ঝড়, বাদল, বৃষ্টি, সাপ্লাই নাই, প্রোডাকশন নাই। তো এই অবস্থা আমরা কি করব? তো এখানে আমি ফুড সেফটি ফাউন্ডেশনেরও একজন মহাসচিব, তো সেখানেও আমরা আলোচনা করেছি। মূল ব্যাপার হলো ইউএন অর্গানাইজেশন যেটা বলে দিয়েছে যে এই অবস্থায় কি হবে, কারণ এই অবস্থায় সাপ্লাই কম হয়, এই অবস্থায় দাম বেশি হয়। এখন সেখানে তারা গাইডেন্স দিয়েছে যে 7টা গাইডেন্স, মূল গাইডেন্স। এর মূল উদ্দেশ্য হলো যে সকল সংস্থা, আপনার সড়ক বলেন, পানি বলেন, বিদ্যুৎ বলেন, রেল বলেন, তারপর হচ্ছে প্রোডাকশন ইউনিটগুলো বলেন, প্রসেসিং বলেন, ফার্মিং বলেন, বলছে যে এই সংস্থাগুলো যারা আছে এবং যারা ওই প্রডিউসার, ওই লাইনে যারা তৈরি করছে, এদের সাথে সবসময় আগে ভাগে একটা প্ল্যানিং করতে হবে। কারণ এই দেশে, মানে এই পৃথিবীতে কোনো কিছু নতুন ঘটে নাই। এবার যেমন নতুন ঘটেছিল কোভিড, হ্যাঁ, তো পুরাতন জিনিসই আসবে, আবার নতুন এরকম আসবে। সেখানে আমাদেরকে অল্টারনেটিভ প্ল্যানিং, কন্টিনজেন্সি প্ল্যানিং নেওয়ার কথা বলা আছে এবং কিছু গাইডেন্স দেওয়া আছে। কিন্তু দুঃখের বিষয় হলো এর উপরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কোনো আলাপ আলোচনা এবার করে নাই বিশ্ব খাদ্য নিরাপদ দিবসে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমরা একটু, আমাদের সময়ও খুব সংক্ষিপ্ত, আমরা ওই বিষয়টা একটু পড়ে যাচ্ছি। যেটা হলো আপনার কাছে একটি বিষয় আমি সংক্ষেপে জানতে চাই, সেটা হলো যে আমাদের জাতীয় ফল যেগুলি আছে, বা আমার কাঁঠাল বলি, আম বলি, যেটা হলো যে ফরমালিন দেয়া হয়ে থাকে এই আম এবং কাঁঠাল এই জাতীয় ফলে। কিন্তু আমরা যতটুকু জানি এবং বিভিন্ন বিশেষজ্ঞরা বলেন যে এই সমস্ত প্রোটিন ছাড়াই ফল জাতীয় বা শাকসবজিতে ফরমালিন কাজ করে না। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে এটা একটা প্রচার আছে, এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ফরমালিনের অভিযোগে টনে টনে আমার আম টাম ধ্বংস করে দিয়েছে। আসলে বিষয়টা কি? আপনার প্রশ্নের মধ্যে কিছুটা উত্তর আছে, কারণ আপনি বললেন যে আমরা জানি যে ফরমালিন প্রোটিন ছাড়া অন্য কিছুতে কাজ করে না। এই জানাটা আমাদের কিছু বিজ্ঞানীদের মধ্যে ছিল, কিন্তু আমজনতার মধ্যে ছিল না। এবং বিজ্ঞানীদের মধ্যে থাকলেও তারা সে সময়টা সোচ্চার হন নাই, তাহলে এই ঘটনা তো হতো না। এই ঘটনাগুলো ঘটেছে 13, 14, 15, 16 এই সময়গুলোতে বেশি। এখন হচ্ছে যে ফর্মালডিহাইড যখন পানির সাথে থাকে, তখন ফরমালিন, পানি শুকিয়ে গেলে ফর্মালডিহাইডটা বায়বীয় উড়ে যায়। তো তখন হচ্ছে এ কিন্তু কোনো প্রোটেকশন দিতে পারে না, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে প্রত্যেকটা শাক সবজি, প্রত্যেকটা শস্য, সব কিছুতেই মানে আল্লাহ প্রদত্ত, প্রকৃতি প্রদত্ত ফরমালিন আছে। না হলে ওই আলুটা 5 দিন টিকতো না, ওই ফলটা 12 দিন টিকতো না, এটা করা আছে। তো এই নলেজটা আমাদের কাছে তখন ছিল না। তো স্বাভাবিকভাবে আমরা এটাই ধরে নিব এই নলেজটা না থাকার কারণে এই একটা অনুভূতিগত ঘটনা ঘটেছে। ফুড সেফটি অথরিটির ফাউন্ডিং চেয়ারম্যান হিসাবে আমি, আমার মেম্বার প্রফেসর ইকবাল রুফ মামুন, আমরা একটা টক শোতে বসে সেই
প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা জনগণকে এই নলেজটা দিয়েছি যে ফরমালিন আপনারা ব্যবহার করবেন না, এটা ব্যবহার করে কোনো লাভ নাই শাকসবজি ফলমূলে। এবং আমরা দেখেছি যে এ যাবৎকাল পর্যন্ত ফরমালিনের ব্যবহার একদমই কমে গেছে। নাই যারা করে ফলমূলে তারা কিন্তু এটা না বুঝে করে বা অন্যের দ্বারা মোটিভেটেড হয়ে করে, যেটা টোটাল মানে মিসইউজ অফ মানি। তো এটা আমাদেরকে আরো প্রচার করতে হবে। এটা আপনার প্রচারের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আপনাকে এই কথাটা। আমরা সর্বশেষ একটা বিষয় আপনাকে আপনার সুপারিশ চাবো, সেটা হচ্ছে যে আমরা যেটা বলি স্ট্রিট ফুড এর কথা বলি, আমাদের ফাস্ট ফুডের কথা বলি, এই যে আমাদের খাদ্য অভ্যাসে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। আমরা যা পাচ্ছি তাই খাচ্ছি, রাস্তাঘাটে নেই কোথাও, মানে নিরাপত্তার কথা চিন্তা করতে। এই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু সুপারিশ দিয়ে থাকেন। হ্যাঁ, ধন্যবাদ। স্ট্রিট ফুডের ব্যাপারে সেটা রাজধানীতে হোক বা অন্য যে কোনো শহরে হোক, আমি দর্শক পাঠক সকলের উদ্দেশ্যে বলবো যে স্ট্রিট ফুড আমাদের যে কয়েকটা স্টাডি হয়েছে তাতে আমরা সবগুলোতেই দেখেছি 70%, 80%, 90% স্ট্রিট ফুড অনিরাপদ। কেন অনিরাপদ? এখানে যে তেলগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহৃত তেল, আর ব্যবহৃত তেল যখন আবার ব্যবহার করা হয় তখন সেটা ফ্যাট থাকে না, ট্রান্সফ্যাট হয়ে যাচ্ছে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে পানিগুলো ব্যবহার করা হয়, আপনারা ভেলপুরি খাচ্ছেন, আরও কিছু খাচ্ছেন, এই পানিগুলো অনিরাপদ পানি। এবং এখানে ইকোলাই আছে, স্যামোলেনা আছে, ভিব্রো এসপিপি আছে, অনেক জিনিস আছে যেটা যেগুলো প্যাথোজেন আপনার জন্য ক্ষতিকর। তো এগুলো আরেকটা হচ্ছে যে তারা হাইজিন মেনটেন করে না। অণুজীব আক্রমণ রক্ষার একমাত্র উপায় হলো হাইজিন মেনটেন করা, পরিষ্কার পানি ব্যবহার করা, রান্না করা জিনিস, কাঁচা জিনিস আলাদা করে রাখা। এগুলোর মাধ্যমে আমরা অণুজীবী বা ব্যাকটেরিয়াল আক্রমণকে প্রতিরোধ করতে পারি, অন্য কোনো মেশিন দিয়ে পারি না। তো কাজে আপনারা এই যে পানি দিয়ে রান্না হচ্ছে বা প্লেটটা যে পানিতে ধুচ্ছে, এটাও আলাদা স্টাডি আছে, যে প্লেটগুলো যে পানিতে ধুচ্ছে সেগুলো আরও নোংরা পানি, এবং সেখানে এই যে এই স্যামোলেনা বা এগুলো ইকোলাই এগুলো পাওয়া যায় মলে, সেগুলো এখানে চলে আসছে আপনার প্লেটে। আপনারা স্ট্রিট ফুড দয়া করে খাবেন না। আর বিকল্প হিসাবে বাসায় কিছু একটা করবেন, পোড়া তেল বা দ্বিতীয়বার তেল ব্যবহার করবেন না। ধন্যবাদ জনাব মুস্তাক হাসান মোহাম্মদ ইফতিখার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা মনে করি যে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ যে পরামর্শগুলি পেলেন এবং যে বিষয়গুলি জানলেন, আমাদের জীবন জীবিকা এবং সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশায় আমরা মনে করি যে এখান থেকে কিছু পরামর্শ আপনারা গ্রহণ করবেন। এবং আমরা চাই যে আপনারা আমরা সবাই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করি, এবং যাতে করে আমাদের অসুস্থতা না হয়, যাতে আমাদের কষ্ট ভোগ না করি, সেই বিষয়ে আপনাদেরকে সুপরামর্শ যেগুলি পেলেন আমরা মনে করি সেগুলি গ্রহণ করলে আমরা সুস্থ এবং স্বাভাবিক থাকবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ভোরের কাগজের যে মুক্ত চিন্তা অনুষ্ঠানে এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে আপনি লগ ইন করুন দৈনিক ভোরের কাগজের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের নিয়মিত লিঙ্কে। ধন্যবাদ। আশা রাখি আগামী অনুষ্ঠানে আমাদের পাশে থাকবেন, সেই প্রত্যাশা রেখে আমি মহিউদ্দিন আহমেদ বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।